একটা সময় ছিল যখন বাংলার গ্রামে গ্রামে ছিল চণ্ডীমণ্ডপ। চণ্ডীমণ্ডপই ছিল গ্রামের হৃৎপিণ্ড। চণ্ডীমণ্ডপে বসত কথার আসর। কতক ঠাকুরকে কেন্দ্রে রেখে মণ্ডলী আকারে বসতেন গ্রামীণ শ্রোতারা। এক একটা প্রযুক্তির উদ্ভাবনে বদলে গিয়েছে আমাদের জীবনযাপনের চরিত্র। সবসময় যে তা পুরনো মূল্যবোধের সঙ্গে দ্বন্দ্বময় হয়ে উঠেছে তা অবশ্য নয়। কতক ঠাকুরের ছেড়ে যাওয়া আসনটা ২০ শতকে মর্যাদার সঙ্গেই পূরণ করেছিল রেডিও। শুধু গ্রামীণ পরিমণ্ডলেই নয়, রেডিও হয়ে উঠেছিল গ্রাম শহর নির্বিশেষে বাংলার অন্যতম সংস্কৃতি পরিসর। আজ থেকে ৯৫ বছর আগের কথা। ১৯২৭ সালের ২৬শে অগস্ট ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রতিষ্ঠা করলেন বেতার কেন্দ্র। ১ নম্বর কার্স্টিন প্লেসের সেই ভাড়া বাড়ি থেকে শুরু হলো কলকাতা বেতারের সগর্ব পথ চলা। ১ নম্বর কার্স্টিন প্লেস অবশ্য একটা বাড়ির ঠিকানা মাত্র নয়, অচিরেই সেই বাড়ি হয়ে উঠেছিল বাংলার অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান। কলকাতা বেতারের সঙ্গে সংশ্লিষ্ট সেকালের নানা ব্যক্তিত্বের স্মৃতিচারণে এবং বেতার জগৎ পত্রিকার পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে আছে জাতি গঠনে কলকাতা বেতারের বিবিধ ভূমিকার পরিচয়। সে সময় ভারতীয় প্রোগ্রাম পরিচালনার গুরুদায়িত্ব পান নৃপেন্দ্রনাথ মজুমদার। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বেতারের ভিতরের ও বাইরের বহু গুণী মানুষ। বহু সৃজনশীল বেতার ব্যক্তিত্বের সঙ্গে আত্মযোগ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, প্রেমাঙ্কুর আথর্থের মতো তখনকার অনেক কৃতি সাহিত্যিক। বাংলার অসংখ্য সঙ্গীত ব্যক্তিত্বেরও আপন আলয় হয়ে উঠেছিল কলকাতা বেতার কেন্দ্র। কলকাতা বেতার আশীর্বাদ পেয়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকেও। অতুলনীয় এই সারস্বত প্রতিষ্ঠানে সৃজন আকাঙ্ক্ষার প্রবল উদ্দীপনায় রেডিওর তৎকালীন রূপকারীরা একের পর এক অনুষ্ঠানের পরিকল্পনা ও রূপায়ণ করে চলেছিলেন। ৯০ বছর আগে প্রবর্তিত বাণী কুমার, পঙ্কজ কুমার ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কিংবদন্তি তুল্য মহিষাসুরমর্দিনী আলেখ্যটি পরিকল্পিত হয়েছিল এইভাবেই। ইউরোপের ইতিহাসে একসময় ধর্মকে প্রতিস্থাপিত করেছিল শিক্ষা ও সংস্কৃতি। কলকাতা বেতারও তৈরি করেছিল তেমন এক বঙ্গীয় বিকল্প পরিসর। স্বাধীনতার পর ১৯৫৮ সালে বর্তমান ইডেন উদ্যানের বাড়িতে স্থানান্তরিত হয় কলকাতা বেতার কেন্দ্র, যাকে আজ আমরা চিনি আকাশবাণী ভবন নামে। মনীন্দ্র কুমার ঘোষ, পরিমল গোস্বামী প্রমুখের রচনা থেকে বোঝা যায় আকাশবাণীর উচ্চারণ ও সম্প্রচারিত ভাষা নিয়ে কি তীব্র সচেতনতা ছিল তাদের। বাঙালির রোমান্সে, বাঙালির মুক্তিযুদ্ধে আকাশবাণী কলকাতায় জুগিয়েছিল আবেগ সংরক্ত ভাষা। আকাশবাণীর ভবন বদল হলেও তার ভুবন সর্বাংশে হয়তো বদলে যায়নি। ৪০ বাঙালি আজও স্মরণ করেন একসময় তাদের শৈশব জুড়ে ছিল শিশুমহল আর গল্পদাদুর আসর। তাদের মায়েদের দ্বীপ্রাহরিক বিশ্রামের সময় বেজে উঠত মহিলা মহলের সিগনেচার টিউন। বাংলার কৃষকেরা গোল হয়ে বসে শুনতেন কৃষি কথার আসর। বাংলা নাটক শুনতে শুনতে বাঙালির চোখের সামনে ভেসে উঠত একটা আস্ত নাট্যমঞ্চ। রেডিওর ধারাভাষ্যে বাঙালি মানুষ চক্ষে দেখতে পেত সবুজ ঘাসের গালিচার উপর দিয়ে বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের ওপারে। মধ্যবিত্ত বাঙালির ডালে ভাতে মিশে যেত রেডিওর খবর, আর নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়রা হয়ে উঠতেন বাংলা বাচন শিল্পের আদর্শ। বাঙালির রুচি নির্মাণে প্রায় শতবর্ষ স্পর্শী আকাশবাণী কলকাতার বহুজন হিতায়, বহুজন সুখায় অবদান অনস্বীকার্য। চণ্ডীমণ্ডপের মণ্ডলী ছাঁদের দিন হয়তো গিয়েছে, ব্যস্ত মানুষের মোবাইলে কিংবা চলন্ত ট্যাক্সিতে, তবু আজও জেগে আছে রেডিও।